2026 সালে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। প্রভাব পড়বে না অর্থনীতিতে। বাড়ল সয়াবিন তেলের দাম, জানালেন বাণিজ্য উপদেষ্টা। 2 সপ্তাহের মধ্যে চালের বাজার সহনীয় হওয়ার প্রত্যাশা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল। জাতীয় নির্বাচনের রোডম্যাপ সহ আলোচনা হবে সংস্কার নিয়ে। এবং দুর্নীতির মামলায় হাসিনা ও জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মানবতা বিরোধী অপরাধে 3 পুলিশ কারাগারে। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। 2026 সালেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। এর ফলে দেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। 2018 সালে নিম্নায় থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। 2024 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন উন্নীত হওয়ার কথা থাকলেও হোঁচট খায় করোনা ইস্যুতে। কার্যক্রম পিছিয়ে যায় 2026 সাল পর্যন্ত। এমন বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, 2026 সালে উত্তরণ পেছানো অবান্তর। ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশনের জন্য আমরা নিয়েছি, স্টেপ নিয়েছি। এনবিআর এর সংস্কার হচ্ছে, আমাদের নানা রকম পলিসির সংস্কার হয়েছে। আমরা ওই জায়গায় খুবই জোর দিচ্ছি। আমাদের ডোমেস্টিক রিসোর্স আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের যথেষ্ট শক্তি আছে। আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি, সেখানে হয়ে গেছে অলরেডি মিডল ইনকাম। আমাদের ট্যাক্স টু জিডিপির এর সাথে কম থাকবে কেন? তিনি জানান, সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। তা মনিটরিং করতে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে। আমরা এখনই লোক দেখা শুরু করছি, কিভাবে করা যায়, কোথায় লোক পাবো। সরকারি লোক হবে তেমন কথা নাই, আমরা বাইরে থেকে নেব। আমরা সেখানে যে বিজনেস সেক্টরে যারা এক্সপিরিয়েন্স আছে ট্রেডের, তাদের থেকে লোক নেব। আমরা একটা শক্তিশালী ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা ইনশাল্লাহ করব, এবং এটা নেতৃত্বেও খুব সিনিয়র লেভেলের নেতৃত্ব থাকবে। একই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ এটি। পাকিস্তানের যে আসছেন, মনে আপনি প্রফেসর কিন্তু সার্কের রিভাইভালের জন্য বারবার বলেছেন। উনি ইউএনজিএতে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সার্কের কয়েকজন লিডারের সাথে কথা বলেছেন, তারপরে ডি8-এ কথা বলেছেন, ডেভোসে কথা বলেছেন, বাকুতেও কথা হয়েছে। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। ট্রাম্প ঝড়ে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না দাবি করে প্রেস সচিব জানান, কূটনৈতিক তৎপরতা চলছে। বাংলাদেশের স্বার্থ যতটুকু ভাবে অক্ষুণ্ণ রাখা যায় ডিপ্লোম্যাসিতে, আমরা সেইটাই করছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সব ধরনের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলে 14 টাকা ও খোলা সয়াবিন তেলে 12 টাকা বেড়েছে। আজ সচিবালয়ে ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক বিষয়ে পর্যালোচনার সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই তথ্য জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 14 টাকা বাড়িয়ে 189 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে উল্লেখ করে তিনি বলেন, নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক হবে আগামীকাল। বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে গত 9 এপ্রিল গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই বৈঠক করে কথা জানিয়েছিলেন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাওয়া হবে, যাতে নির্বাচনের বিষয়ে অনিশ্চয়তা কেটে যায়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেহেতু নানা বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে, সেজন্য তারা প্রধান উপদেষ্টাকে বিষয়গুলো স্পষ্ট করার অনুরোধ জানাবে।
রাজধানীর পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আলাদা 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর তাদের মরদেহে আগুন দেওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওয়ালি সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি সহ 3 পুলিশ কর্মকর্তাকে প্রিজন ভ্যানে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন প্রসিকিউশন আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 5 জন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল, সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন ইন্সপেক্টর। এদিকে অপহরণের পর গুম করে 47 দিন আয়নাঘরে আটকে রেখে নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোয়াইলকে 18 জুন হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একজন ছাত্র নেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে 47 দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য 2 মামলায়, ঢাকা 2 মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। কোনো পিক অ্যান্ড চুজ নয়, তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকেই নিয়ে আসবো। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রচলিত আইনেই মডেল মেঘনা আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী। তিনি জানান, এই আইন প্রথমবার ব্যবহার হচ্ছে না, আগেও ছিল এবং ব্যবহার করা হয়েছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন খোদা বক্স চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের মানুষ সুষ্ঠু এবং সুন্দরভাবে নববর্ষ পালন করায় কৃতজ্ঞতা জানান। আইন শৃঙ্খলা পরিবেশ আগের চেয়ে অনেকটাই ভালো বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী মে মাসে নির্বাচন কমিশন গঠন এবং ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সে কারণে প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। 2 শিক্ষার্থীকে মারধরের জেরে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুরে সায়েন্স ল্যাবে এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটে। 2 কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুট ওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশে 1 সপ্তাহের মধ্যে বজ্রসহ ঝড় হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এশিয়ান টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধির যে প্রবণতা তা সামান্য কমতে পারে। আবির হোসেনের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্ট। কয়েকদিন ধরেই দেশে প্রতিনিয়ত তাপমাত্রা বেড়েই চলছে, তবে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। দেশের আকাশে আগামী কয়েকদিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। দিন যত গড়াবে আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা সারা দেশে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে শুক্রবার নাগাদ
সারা দেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। শহীদুল ইসলাম জানান 16 এপ্রিল থেকে পরবর্তী 10 দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কালবৈশাখীর সময় কালবৈশাখী প্রেডিক্ট করা খুব কঠিন। বর্তমানে স্যাটেলাইট বা রাডারের মাধ্যমে নাওকাস্টিং করা যায়। নাওকাস্টিং হলো 0 থেকে 6 আওয়ার্স, এর মধ্যে কি ঘটতে পারে। আর ফরকাস্ট হলো 6 ঘন্টার বেশি হলে সেটা হলো ফরকাস্ট বা ভবিষ্যৎবাণী বা প্রেডিকশান করা। আর প্রেডিকশান সবসময় বল, অন্ধকার তো দেখা যায় না, ভবিষ্যৎবাণী অন্ধকার। তো সেই অন্ধকারে আমাদের এই সিজনটা খুবই কঠিন ভবিষ্যৎটা প্রেডিক্ট করা। এখন ফরকাস্টে আসি যে আগামী আজকে থেকে যে বৃষ্টিটা হবে, বিশেষ করে চিটাগং এবং সিলেট এই 2টা ডিভিশনে বৃষ্টির প্রবণতা একটু সামান্য বেশি থাকতে পারে অন্য 6টা ডিভিশনের তুলনায়। এদিকে মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিউরোমাস্কুলার ডিজিজ ট্রিটমেন্ট সেন্টার বিরল রোগীদের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ফ্রি SMA ক্লিনিক আয়োজন করেছে। বিরল রোগে আক্রান্ত রোগীদের কল্যাণে 2024 সালের অক্টোবর মাসে প্রথম এই বিশেষ ক্লিনিকটি যাত্রা শুরু হয়। দেশে বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের এক ছাতার নিচে চিকিৎসা দেওয়ার বিশেষ ব্যবস্থা করে এই ক্লিনিকটি। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত SMS সহ 20 জনের অধিক জেনেটিক রোগে আক্রান্ত রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা দেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বদরুল আলম সহ সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলা প্রসঙ্গ। নাটোরের বড়াই গ্রামে নিখোঁজের একদিন পর এক প্রবাসীর 7 বছরের শিশুর ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পাবনার চাটমোহর এলাকার গফরগাঁও থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জানান, সোমবার বিকেলে নাটোরের বড়াইগ্রামের গারফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের 7 বছর বয়সী শিশুকন্যা জুই আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। এরপর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে গফরগাঁও এলাকার একটি ভুট্টা খেতে শিশুটির মরদেহ খুঁজে পায় পরিবারের লোকজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর তার শরীর কোনো দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়ার চেষ্টা করা হয়েছে।